ফারজানা আক্তার, শাহরুল 377। Okay. আচ্ছা, আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং ভাষা। এর সম্পর্কে আমরা ইন্ট্রোডাক্টরি কিছু আলোচনা করব এবং আমরা চেষ্টা করব এটাকে সি প্রোগ্রামিং ভাষাটাকে একটু সহজ করে তোমাদের কাছে উপস্থাপনের জন্য। আচ্ছা, তো সি প্রথম প্রশ্ন আসে যে ভাষাটার নাম সি কেন, ওয়াই? ওয়াই সি, সি বলা হয় কেন? মূলত এই ভাষাটা উদ্ভাবন করেন ডেনিস রিচি। ডেনিস রিচি উনি ইউনিক্স অপারেটিং সিস্টেমে এই ভাষাটা প্রয়োগ করেন। তো ওই সময়ে বিসিপিএল কম্পিউটারের জন্য বিভিন্ন ভাষার উদ্ভাবন করা হচ্ছিল। তো তাদের একটা ভাষার নাম ছিল বি। বিসিপিএল এর একটা ভাষার নাম ছিল বি, এবং বিসিপিএল এর জন্যই যখন ডেনিস রিচি ভাষা উদ্ভাবন করছিলেন, বা ঠিক এই ভাষাটার পরে এই ডেনিস রিচির ভাষাটা উদ্ভাবন হওয়ার কারণে উনি ডেনিস রিচি এই ভাষাটার নাম দেন সি। মূলত বিসিপিএল তাদের একটা ভাষা ছিল বি ভাষা। তো বি ভাষার পরে যেহেতু এই ভাষাটা উদ্ভাবিত হয়েছে, তাই ডেনিস রিচি এই ভাষার নাম দেন সি ভাষা। তো আমরা তো জানি সি একটি মধ্যম স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মধ্যম স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলি? কারণ এটা যেমন আমরা নিজেরা সফটওয়্যার গুলোকে বা বিভিন্ন কাজগুলোকে সম্পাদনের জন্য এটা যেমন কাজ করে, ঠিক মধ্যম স্তরের ভাষার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই ভাষার সাথে হার্ডওয়্যারের একটা সংযোগ থাকবে। তো সি ভাষা দ্বারা আমরা হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করতে পারি। এই জন্য আমরা সি ভাষাকে মধ্যম স্তরের ভাষা বলি। তো এরপরে আরেকটা ভাষার নাম আসে, তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে সি প্লাস প্লাস। তো সি এবং সি প্লাস প্লাস এর মধ্যে একটু পার্থক্য আছে। সি ভাষাতে কোনো ধরনের অবজেক্ট ব্যবহার করা হয় না, কিন্তু সি প্লাস প্লাসে আমরা দেখি সেখানে অবজেক্টও ব্যবহার করা হয়। এই জন্য সি প্লাস প্লাস কে অবজেক্ট ওরিয়েন্টেড, সি ভাষাকে আমরা বলি মধ্যম স্তরের ভাষা, আর সি প্লাস প্লাস কে আমরা বলি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কারণ সি ভাষাতে কোনো ধরনের অবজেক্ট ব্যবহার করা হয় না, কিন্তু সি প্লাস প্লাসে অবজেক্টকেও, ল্যাঙ্গুয়েজের পাশাপাশি বিভিন্ন অবজেক্টকেও ব্যবহার করা হয়। এই জন্য আমরা সি প্লাস প্লাস কে অবজেক্ট ওরিয়েন্টেড বলি। তোমাদের এমসিকিউ তে মাঝে মাঝে আসে যে কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা, সি প্লাস প্লাস, বেসিক নাকি অ্যালগল, এরকম বিভিন্ন ভাষার নাম দিয়ে দিবে। তো অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে সি,
প্লাস প্লাস। আচ্ছা, তো এই তাহলে সি ভাষাটা শুরু হয়েছে ডেনিস রিচির মাধ্যমে। 1970 সালে ডেনিস রিচি এই ভাষাটা উদ্ভাবন করেন। এই ভাষাটার নাম হওয়ার পেছনে কারণ হচ্ছে বিসিপিএল এর একটা ভাষার নাম ছিল বি, এর ঠিক পরে ডেনিস রিচি এই ভাষার উদ্ভাবন করেন, এই জন্য এটাকে বলা হয় সি ভাষা। আচ্ছা, তো সি ভাষা অত্যন্ত অন্যান্য যে কোনো ভাষার থেকে বেশ সহজ, এবং যে কোনো কম্পিউটারে আগে একটা ছিল যে মেশিন ল্যাঙ্গুয়েজ যে এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দেখতাম যে কোনো একটা কম্পিউটারের জন্য একটা প্রোগ্রামিং ভাষা তো লেখা হলে, কম্পিউটারে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হলে ওই ল্যাঙ্গুয়েজটা অন্য কোনো কম্পিউটারে ব্যবহার করা যেত না। কিন্তু সি ভাষা সেই সমস্যাটা দূর করে দেয়। অর্থাৎ সি ভাষায় লিখিত যে প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে বাস্তবায়ন করা যায়, এবং এর দ্বারা লিখিত প্রোগ্রাম দ্বারা যে কোনো কাজকে দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। যেহেতু এটা বেশ সহজ এবং কিছু সুনির্দিষ্ট নির্দিষ্ট স্ট্রাকচারের মাধ্যমে এটা হয়ে থাকে, এই জন্য এটার ব্যাপক জনপ্রিয়তা হয়, এবং এখনো পর্যন্ত সি ভাষা এখনো বেশ জনপ্রিয় এবং জটিল এবং সহজ সকল কাজকেই আমরা সি ভাষা দিয়ে করতে পারি। তো অবশ্য বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ভাষা হচ্ছে পাইথন। কেউ কিছু বলছো? যদি না বলে থাকো তাহলে তোমাদের মাইক্রোফোনটাকে মিউট করে ফেলো। হ্যাঁ, আচ্ছা, মাইকটাকে অফ করে রাখো। আচ্ছা, তো এই সি ভাষা যেহেতু এটা একটা আমরা বলি যে আমাদের ন্যাচারাল, আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়, তাহলে এটা অবশ্যই মেশিন ভাষা না। এটা অবশ্যই মেশিন ভাষা না, এটা এটা আমরা নিজের ভাষায় যে কথা বলি সেই ভাষা। তো সেইটাকে মেশিন ভাষায় রূপান্তর করতে হবে, অর্থাৎ সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করতে হবে, এবং সেখানে কিন্তু আমাদের একটা কম্পাইলারের প্রয়োজন। তোমরা নিশ্চয়ই জানো যে কম্পিউটার কেবল মেশিন ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। তাই এই সি ল্যাঙ্গুয়েজ দ্বারা লিখিত যে কোনো প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য অবশ্যই তাকে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করতে হবে। হ্যাঁ, সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা যদি কোনো প্রোগ্রাম লিখি সেটা হবে সোর্স প্রোগ্রাম, এবং সোর্স প্রোগ্রামকে অবশ্যই আমরা কিসে রূপান্তর করব? অবজেক্ট বা বস্তু প্রোগ্রামে। এবং তার জন্য বেশ কিছু কম্পাইলার আছে। তো শুরুর দিকে যে কম্পাইলারটা আসে সেটা হচ্ছে টার্বো সি। টার্বো সি একটা কম্পাইলারের নাম। এরপরে আরো বিভিন্ন কম্পাইলার আছে। হ্যাঁ, বিভিন্ন কম্পাইলার আছে বর্তমান সময়, সেগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এখন আমরা আসি যে সি ল্যাঙ্গুয়েজ এর গঠনটা কিরকম সেটা আমরা একটু দেখব। একটা প্রোগ্রাম রচনা করলে সেখানে বেশ কিছু বিষয় আছে। সি ল্যাঙ্গুয়েজটার মূল বিষয় হচ্ছে মেইন ফাংশন, মেইন ফাংশন, এবং মেইন ফাংশনের মাধ্যমে এই ভাষায় লিখিত যে কোনো প্রোগ্রামকে বাস্তবায়ন করা হয়। মেইন ফাংশনটা লেখা হয় মেইন, এই প্রথম ব্র্যাকেট, কোনো স্পেস দেওয়া হবে না, তারপরে এই মেইন ফাংশনের মধ্যে অন্যান্য সকল ফাংশন বা স্টেটমেন্ট গুলোকে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। তো মেইন ফাংশনের বিভিন্ন কাজগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের কিছু স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়। তো স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন কেন বলছি? কারণ কিছু লাইব্রেরি ফাংশন আছে, সেটা হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, যেটা নাম কি ANSI, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কর্তৃক অনুমোদিত। এছাড়াও তোমরা নিজেরাও কিন্তু চাইলে এই ভাষাটা নিয়ে যদি নিজেরা চর্চা করো, গবেষণা করো, সময় ব্যয় করো,
তাহলে তোমরা নিজেরাও কিন্তু কিছু কিছু ফাংশন তৈরি করে ফেলতে পারো। তো সেই ফাংশন গুলো নিশ্চয়ই তাদের এখানে নাই বা তাদের অনুমোদিত নয়, এই জন্য সেটাকে আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন বলি না, সেটাকে আমরা তোমাদের পার্সোনাল ফাংশন বলা যেতে পারে। তো আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কর্তৃক যে ফাংশন গুলো প্রুভ করা আছে এবং যে ফাংশন গুলো যে কেউ যে কোনো মুহূর্তে ব্যবহার করতে পারে এবং তাদের কার্যকরণটা সুনির্দিষ্ট, এই জন্য আমরা সেটাকে বলি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। তো স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনের মধ্যে আমরা যেই বিষয়টা অবশ্যই আমরা দেখি সেটা হচ্ছে কি একটা প্রোগ্রামের কয়টা বিষয় থাকে। একটা হচ্ছে অবশ্যই সেখানে ইনপুট থাকবে, প্রসেসিং হবে এবং আউটপুট হবে। হ্যাঁ, তাহলে আমাদের এই তিনটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। এই তিনটা বিষয় নিয়ে কিন্তু সকল কিছু। তো ইনপুট দেওয়ার জন্য আমাদের কিছু সুনির্দিষ্ট লাইব্রেরি ফাংশন আছে, আবার আউটপুট পাওয়ার জন্য আমাদের কিছু সুনির্দিষ্ট লাইব্রেরি ফাংশন আছে। তো এই ফাংশন গুলোকে কম্পাইলার তার একটা প্রি প্রসেসর ডিরেক্টিভ, কি বলি আমরা এটাকে, প্রি প্রসেসর ডিরেক্টিভ। প্রি প্রসেসর ডিরেক্টিভস। প্রি প্রসেসর ডিরেক্টিভস এর মাধ্যমে কম্পাইলার কি করে, এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন গুলো কোন ফাইলের মধ্যে আছে সেগুলোকে সুনির্দিষ্ট করে। এই প্রি প্রসেসর ডিরেক্টিভ আমাদেরকে একটি সুনির্দিষ্ট ফাইলের ঠিকানা দেয়, যেই ফাইলে অন্যান্য হেডার লাইব্রেরি ফাংশন গুলো থাকে, সেইগুলোকে আমরা প্রকাশ করি হচ্ছে .h দ্বারা। হ্যাঁ, .h দ্বারা। তাহলে লাইব্রেরি ফাংশন গুলো যে মূল ফাইলের মধ্যে থাকবে তাদেরকে আমরা বলি হেডার ফাইল, এবং সেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, ডট, সেটার এক্সটেনশন হবে কি .h। .h হচ্ছে হেডার ফাইলের এক্সটেনশন, এবং হেডার ফাইলের মধ্যে অন্যান্য লাইব্রেরি ফাংশন গুলো অ্যাকুমুলেট থাকে। তো হেডার ফাইলগুলোকে চিহ্নিত করার জন্য আমরা প্রি প্রসেসর ডিরেক্টরি হিসেবে ব্যবহার করি হ্যাশ ইনক্লুড। হ্যাশ ইনক্লুড ব্যবহার করার মাধ্যমে, এটা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ, এটা বলে দেয় যে কোন লাইব্রেরি ফাংশনটাকে ব্যবহার করছি এবং সেই লাইব্রেরি ফাংশনের মধ্যে কি কি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন আছে। তো এই হ্যাশ ইনক্লুড এর এই প্রি প্রসেসর ডিরেক্টিভের আমরা যে একটা হেডার ফাইল ব্যবহার করি সেটা হচ্ছে std, এটাকে লেখা হয় এরকম, এইখানটায় থাকবে হচ্ছে হেডার ফাইল নেম। তাহলে হ্যাশ ইনক্লুড, এখানে লেস দেন, এপাশে গ্রেটার দেন সাইন, এই দুইটার মাঝখানে হেডার ফাইলের নাম থাকবে। তো হেডার ফাইলের মধ্যে আমরা যে উল্লেখযোগ্য হেডার ফাইলটা ব্যবহার করি সেটা হচ্ছে stdio, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। std মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h। এই হেডার ফাইলের মধ্যে উল্লেখযোগ্য লাইব্রেরি ফাংশন হচ্ছে স্ক্যান ফাংশন, আর একটা হচ্ছে প্রিন্ট ফাংশন। স্ক্যান ফাংশন এবং প্রিন্ট ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্ক্যান ফাংশন দ্বারা কি বোঝায় আর প্রিন্ট ফাংশন দ্বারা কি বোঝায়? তোমরা নিশ্চয়ই দেখবা যে ফটোকপি যখন তোমরা করতে যাও তখন একটা পেজ একটা স্লটের মধ্যে রাখে, তারপরে একটা লাইট তার ভিতর দিয়ে যায় এবং কিছুক্ষণ পরে একটা পেজ প্রিন্ট হয়ে বের হয়ে আসে। এই যে একটা পেজকে একটা স্লটের মধ্যে রাখলো, এটাকে মূলত সেই স্ক্যান করলো, স্ক্যান করে মূল প্রসেসিং এর মধ্যে নিয়ে গেল।
এবং প্রসেসে নেওয়ার পরে প্রসেস করে সেটাকে একটা প্রিন্ট বা আউটপুট হিসেবে বের করলো। তাহলে স্ক্যান ফাংশন আমরা ব্যবহার করি কিসে? যে কোনো ধরনের ইনপুটের জন্য স্ক্যান ফাংশন, আর যে কোনো ধরনের আউটপুটের জন্য আমরা ব্যবহার করি প্রিন্ট ফাংশন। ঠিক আছে, তাহলে ইনপুটের জন্য আমরা কোন ধরনের ফাংশন ব্যবহার করব? স্ক্যান ফাংশন। আর আউটপুটের জন্য ব্যবহার করব প্রিন্ট ফাংশন। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে ইনপুটের জন্য আমরা ব্যবহার করব স্ক্যান ফাংশন, স্ক্যান করা যেটাকে বলি, হ্যাঁ, অর্থাৎ সেটাকে আমি মেমোরিতে নিয়ে রাখবো, হ্যাঁ, কম্পিউটারে মেমোরিতে নিয়ে যাব, ডিজিটাল ফরম্যাট নিয়ে যাব, স্ক্যান করা। আবার আর হচ্ছে যে কোনো ধরনের আউটপুটের জন্য আমরা ব্যবহার করব প্রিন্ট ফাংশন। এবং এই লাইব্রেরি, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশনের মধ্যে আমরা কি নিচ্ছি? ইনপুট নিচ্ছি, আর একটা হচ্ছে আউটপুট নিচ্ছি। এই দুইটা ফাংশন বহুল ব্যবহৃত ফাংশন। এছাড়া তোমরা নিজেরা যদি কোনো ফাংশন কোনো সময় তৈরি করতে পারো, সেটা তো মোস্ট ওয়েলকাম। এছাড়া আরো বিভিন্ন ধরনের ফাংশন আছে, তবে এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপাতত আমরা এই দুইটা নিয়ে আলোচনা করতে চাই। তাহলে এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন গুলো কিসের মধ্যে থাকে? অবশ্যই মেইন ফাংশনের মধ্যে থাকে। এবং এই দুইটা ব্যবহার করতে গেলে অবশ্যই আমাকে কোনটা ব্যবহার করতে হবে? আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলকে উল্লেখ করতে হবে। কারণ এই দুইটা লাইব্রেরি ফাংশন কোন হেডার ফাইলের মধ্যে থাকে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মধ্যে থাকে। অর্থাৎ তোমাদের আরো একটু সহজভাবে যদি বোঝাই, তাহলে এই ধরে নাও এটা হচ্ছে তোমাদের বই, এটা হচ্ছে মূল বই, এটা হচ্ছে হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যে অনেকগুলো অধ্যায় আছে, হ্যাঁ, অনেকগুলো পেজ আছে। ধরে নাও কোনো একটা অধ্যায়ের নাম যদি আমরা বলি স্ক্যান ফাংশন, একটা নাম যদি প্রিন্ট ফাংশন বলি, তাহলে সেটা মূল বিষয়। তো আরো সহজভাবে যদি বলি যে আমাদের প্রোগ্রামের কিন্তু মূল অংশ হচ্ছে মেইন ফাংশন। মূল অংশ হচ্ছে মেইন ফাংশন, এবং মেইন ফাংশনে যে সকল লাইব্রেরি ফাংশন ব্যবহার করব সেইগুলো থাকে একটা কোনো না কোনো হেডার ফাইলের মধ্যে থাকে। মেইন ফাংশনের মধ্যে যে সকল লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়, সেই লাইব্রেরি ফাংশনগুলো কোনো না কোনো হেডার ফাইলের মধ্যে থাকে। আমাদের স্ক্যান ফাংশন এবং প্রিন্ট ফাংশন যে লাইব্রেরি ফাংশন, এই দুইটা লাইব্রেরি ফাংশন থাকে stdio.h ফাইলের মধ্যে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মধ্যে থাকে। এছাড়া আরো কিছু হেডার ফাইল আছে, যেমন তোমরা নিশ্চয়ই দেখবা যে এখানে ব্যবহার করা হয় যে include conio.h, console con এই দ্বারা বোঝায় কনসোল ইনপুট আউটপুট ডট h। এটার দ্বারা আমরা কিছু লাইব্রেরি ফাংশন ব্যবহার করি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন get che, হ্যাঁ, এই ধরনের ফাংশন গুলো ব্যবহার করি। ইনপুট এটা আউটপুটে ব্যবহার করা হয়। তো আমরা সেটাতে আমরা যাব না, আমরা মূল হচ্ছে আমাদের stdio.h এবং মেইন ফাংশন। এখন এই ঘটনার ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা বলছি যে কম্পিউটার কিছুই বুঝতে পারে না, কম্পিউটারকে আমরা যা বলবো সেটাই প্রিন্ট করবে। সেই হিসেবে ধরো তুমি তোমার নামটাকে কম্পিউটার স্ক্রিনে দেখাতে চাও, ধরো তোমার নামটাকে তুমি কম্পিউটার স্ক্রিনে দেখাতে চাও, তাহলে খুব সহজ, এখানে কোনো ধরনের ইনপুট ব্যবহার করছি না, আমরা সরাসরি আমাদের নামটাকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো। তাহলে এই প্রোগ্রামটা লেখা খুব সহজ, তোমরা সবাই পারবা। এরকম প্রোগ্রাম তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবা, বারবার করে চেষ্টা করবা, খুবই সহজ। আমরা বলছি কি যে আমাদের সকল প্রোগ্রাম থাকে কি মেইন ফাংশনের মধ্যে, সকল প্রোগ্রাম থাকে মেইন ফাংশনের মধ্যে, এবং মেইন ফাংশনের মধ্যে অন্যান্য লাইব্রেরি ফাংশনের পাশাপাশি অবশ্যই মিনিমাম একটা স্টেটমেন্ট থাকবে বা ইনপুট আউটপুট ফাংশন থাকবে। তো এই মেইন ফাংশনে আমরা কি দেখাতে চাই? আমাদের নামটা দেখাতে চাই। ধরো আমার নাম লিখলাম
ধরো আমার নাম ইমরান, মাই নেম ইজ ইমরান, এই লেখাটা আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাতে চাই। কম্পিউটার স্ক্রিনে দেখানো মানে হচ্ছে আউটপুট হিসেবে এটাকে আমি শো করতে চাই। তাহলে এখানে খুব সহজ, আমরা শুধু লিখবো প্রিন্ট ফাংশন মাই নেম ইজ ইমরান। এবং এই ধরনের ফাংশন গুলোতে অবশ্যই যেই অংশটাকে আমি স্ক্রিনে দেখাবো, এই প্রিন্ট ফাংশনটাকে লেখা হয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবং তার শেষে অবশ্যই একটা সেমিকোলন থাকে, তার শেষে অবশ্যই একটা সেমিকোলন থাকবে। এবং যেই অংশটাকে আমি স্ক্রিনে দেখাবো সেই অংশটা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যাই লেখা হয় না কেন সেটা যদি ইনভার্টেড কমা, এখানে দেখো আমি ইনভার্টেড কমা দিয়েছি, ইনভার্টেড কমার ভিতরে যা থাকবে তুমি যাই লিখবা সেটাই স্ক্রিনে শো করবে, সেটাই স্ক্রিনে শো করবে। এখন এই যে প্রিন্ট ফাংশন, এই যে লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করছি সেটা কোথা থেকে আসলো? সেটা অবশ্যই কোনো না কোনো একটা হেডার ফাইলের অন্তর্ভুক্ত ছিল। এই জন্য আমরা শুরুতে লিখবো হ্যাশ ইনক্লুড, এটাকে বলি আমরা প্রি প্রসেসর ডিরেক্টিভস। এটা বলে দিবে যে কোন ধরনের হেডার ফাইল ব্যবহার করা হয়েছে। এখানে হেডার ফাইল হচ্ছে stdio.h। ভেরি সিম্পল, তোমাদের প্রোগ্রাম কিন্তু হয়ে গেল, তোমাদের প্রথম প্রোগ্রাম লেখা হয়ে গেল। তোমরা যারা প্রথমবার প্রোগ্রামিং করছো তাদের জন্য কিন্তু তোমরা একটা প্রোগ্রাম লিখে ফেলছো, খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজভাবে আমরা একটা প্রোগ্রাম লিখে ফেললাম। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, এখন এই প্রোগ্রামটা যদিও তোমাদের বইতে দেখবা যে অন্যান্য অনেক কিছু আলোচনার পরে প্রোগ্রাম লিখছে, কিন্তু আমি এটুকু আগে লিখে ফেললাম। এটুকু লেখার পিছনে কারণ হচ্ছে আমি এর মাধ্যমে অন্যান্য বিষয় দেখাতে চাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রাম। ধরো তোমার খাতায় তুমি একটা প্রোগ্রাম লিখলা, তো অবশ্যই তুমি লিখবা যে এটা আমার প্রথম প্রোগ্রাম, এটা আমার দ্বিতীয় নম্বর প্রোগ্রাম, এটা আমি কোন তারিখে তৈরি করেছি সেটা লিখবা। তো যে কোনো প্রোগ্রাম লিখলে বা প্রোগ্রাম শুরুতে কোনো একটা মন্তব্য করা হয়। হ্যাঁ, ধরে নাও আমি লিখলাম ইস মাই ফার্স্ট প্রোগ্রাম, ফার্স্ট সি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তাহলে আমরা এটাকে লিখি হচ্ছে মন্তব্য লেখার জন্য এই দুইটা ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা লিখি this is my first C language। ভেরি সিম্পল। এই অংশটা দেখো আমি শুরুতে কিন্তু দেখতে পাচ্ছেন, শুরুতে কিন্তু আমি এই লাইনটা লিখিনি। হ্যাঁ, এই এই যে দুটা এইটা একটা লাইনটা লিখলাম, এটা একটা মন্তব্য। হ্যাঁ, এটা একটা মন্তব্য। এই মন্তব্যটা যদি আমি নাও লিখি তাহলে প্রোগ্রাম বাস্তবায়িত হবে, আবার এই মন্তব্যটা যদি লিখি তা তো কোনো অসুবিধা নেই। মন্তব্যটা লিখলে একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে অন্য কোনো সময় যখনই তুমি প্রোগ্রামটাকে নিয়ে আলোচনা করবা বা বসবা, অথবা অন্য কেউ তোমার পরবর্তীতে তোমার প্রোগ্রামটা নিয়ে যখন কেউ আলোচনা করতে চাইবে তখন সে বুঝতে পারবে, যে এই মন্তব্য দেখেই বুঝতে পারবে তুমি প্রোগ্রামটা কবে তৈরি করেছো বা কি বিষয়ে তৈরি করছো, এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। তো মন্তব্য, এক লাইন যদি মন্তব্য লিখি তাহলে দুটা ব্যাকস্ল্যাশ দিয়ে ওই মন্তব্যটা লিখে দেই। কিন্তু একাধিক লাইনে যদি হয়, ধরো তুমি একাধিক লাইনের মন্তব্য লিখলা যে দিস ইজ সি ল্যাঙ্গুয়েজ, it is very popular। হ্যাঁ, এরকম দুইটা লাইন মন্তব্য লিখলাম। দুইটা লাইন মন্তব্য লিখলে তাহলে তখন আমরা মন্তব্য লেখার জন্য একটা বিশেষ সাইন ব্যবহার করি, সেটা হচ্ছে কি আমরা ব্যাকস্ল্যাশ অ্যাস্টেরিস্ক, তারপরে এখানটায় দেই অ্যাস্টেরিস্ক ব্যাকস্ল্যাশ। এবং এই অংশগুলো একেবারে অনেক ঐচ্ছিক, এগুলো তোমরা ব্যবহার করলেও পারো না করলেও পারো, এগুলো নিয়ে খুব বেশি চিন্তার কোনো দরকার নেই। তো এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ কাঠামোতে আমরা যদি আলোচনা করি যে একটা প্রোগ্রাম কাঠামোতে কি কি থাকে, সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা এই বিষয়টা চলে আসে। তাহলে এখানে প্রথমে আসে হচ্ছে ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন, অর্থাৎ যেখানে আমরা একটা মন্তব্য লিখি
যেখানে আমরা একটা মন্তব্য লিখি, মন্তব্যে এই যে শুরুতে অংশটা এটাকে আমরা বলি মন্তব্য। তো মন্তব্যটা আমাদের একেবারে ঐচ্ছিক অংশ, এটা লিখলেও হয় না লিখলেও হয়, এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। এরপরে আমাদের যেই অংশটা আসে সেটা হচ্ছে আমাদের যে এই যে প্রি প্রসেসর ডিরেক্টিভের মাধ্যমে আমি একটা হেডার ফাইলকে ইনক্লুড করেছি, এই ইনক্লুড করা যে অংশটা সেটাকে আমরা বলি লিঙ্ক সেকশন। কি বলি আমরা? এটাকে আমরা বলি লিঙ্ক সেকশন, লিঙ্ক, হ্যাঁ, লিঙ্ক সেকশন। এই লিঙ্ক সেকশনের মাধ্যমে আমি কম্পাইলারের প্রি প্রসেসর ডিরেক্টিভের মাধ্যমে বলে দিতে চাই যে এখানে কোন কোন হেডার ফাইলকে ব্যবহার করা হয়েছে। যেমন এখানে আমরা ব্যবহার করেছি std.h হেডার ফাইলকে, তাহলে এটা এই অংশটাকে আমরা বলি কি? তাহলে এই অংশটা হচ্ছে আমাদের লিঙ্ক সেকশন, এই অংশটাকে আমরা বলি লিঙ্ক সেকশন। তো এই লিঙ্ক সেকশনের নিচে আমরা আমাদের প্রোগ্রামে মাঝে মাঝে এমন কিছু বিষয় আসে সেগুলোকে ডিফাইন করে নিতে হয়। যেমন পাই এর মান হচ্ছে 3.14, শুধু কি 14 3.14 না, পাই এর মান কিন্তু একটা লম্বা সংখ্যা। এখন কোন কোন সংখ্যা যারা হিসেব করে তারা পায়ের মান নেবে 3.14, কেউ কেউ নেবে 3.14267, এরকম করে যতটা লম্বা নেওয়া যায়। তো এরকম বিভিন্ন ধরনের উপাদানগুলোর মান বা কিছু নির্দিষ্ট মান থাকে, সেগুলোকে আমরা শুরুতে যদি ডিফাইন করে নেই এবং সেগুলোকে যদি আমরা পরবর্তীতে ব্যবহার করি, তখন কিন্তু আমাদের এই লিঙ্ক সেকশনের নিচে একটা অপশন রাখতে হবে। সেখানে হচ্ছে আমার প্রোগ্রামে এমন কিছু চলক, এমন কিছু মান আমি ব্যবহার করব যেগুলো আগে থেকে ডিফাইন করা, অর্থাৎ এই মানের বাইরে অন্য কোনো মান নিবে না। যেমন পাই এর মান, যেমন আমি লিখলাম, এখানে লিখলাম যে পাই ইকুয়াল 3.14, অর্থাৎ পরবর্তী প্রোগ্রামে পাই যদি লিখি তাহলে সেই মানটা হবে 3.14। তো এই মানটাকে নেওয়ার জন্য আমরা লিখি হ্যাশ ডিফাইন পাই 3.14। এই বিষয়টাও কিন্তু ঐচ্ছিক বিষয়, এটাও ঐচ্ছিক বিষয়। যখন আমরা ব্যবহার করব কেবল তখনই আমরা এটা লিখতে পারি, এটা ব্যবহার করলে হয় না করলে হয়, এছাড়া অন্য কোনো ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। তো এগুলো ঐচ্ছিক বিষয়। এরপরে যেই বিষয়টা অবশ্যই আবশ্যিক আসে সেটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তো ডেফিনেশন সেকশন, তাহলে আরেকটা সেকশন হচ্ছে ডেফিনেশন। তো ডেফিনেশনের পরে আরো একটা আসে যে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন আছে, সেটাও ঐচ্ছিক বিষয়। গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন। তাহলে এই দুইটাই কিন্তু ঐচ্ছিক। আমাদের আবশ্যিক বিষয় ছিল কিন্তু লিঙ্ক সেকশন, আমাদের ডকুমেন্টেশন সেকশন সেটাও ঐচ্ছিক। এরপরে যেটা আসে সেটা হচ্ছে মেইন ফাংশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটাই হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজের মূল বডি বা মূল বিষয়, হ্যাঁ, এটাই আমাদের বলে দেবে কি কাজ করতে হবে। তো আমরা সি ফাংশনটা লেখার ক্ষেত্রে অবশ্যই তোমরা খেয়াল করে দেখো যে এখানে তো মেইন ফাংশনের দুইটা বিষয় থাকে, দুইটা বিষয় অবশ্যই মেইন ফাংশনের মধ্যে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে ডিক্লারেশন, এক নাম্বার হচ্ছে ডিক্লারেশন, আর দুই নাম্বার হচ্ছে এক্সিকিউশন।